সারাটা রাত ভালোই ভালোই কেটে যায়। শাওয়ারের আর রাতে কোনো প্রয়োজন হয়নি। সকালে ঘুম ভাঙলে দেখে রিদা তার পাশে বেডে মাথা হেলিয়ে ঘুমিয়ে আছে। নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে মেয়েটার। সে হাত উঁচিয়ে আলতো করে রিদার মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। রিদা ঘুমের মাঝে একটু নড়েচড়ে বসে মাথায় হাত বুলাতে আরাম পেয়ে রিদা শাওয়ারের হাতটা টেনে গালের সাথে লাগিয়ে ঘুমিয়ে যায়। সকাল সকাল নার্স আসে রোগীর পরিস্থিতি চেক করতে, তারপর ড্রেসিং করে খাবার দিয়ে যাবে। নার্স এসে দেখে রোগী জেগে আছে আর রোগীর সাথে থাকা মানুষটি ঘুমাচ্ছে। দেখে মনে হবে যেন রোগী উল্টো পাহারা দিচ্ছে। তার উপর হৃদার ঘুমানোর স্টাইল দেখে নার্সটির বেশ হাসি পায়। নার্সকে হাসতে দেখে শাওয়ার একটু লজ্জা পায়। হৃদার গালের নিচে থাকা হাতটি অল্প নাড়িয়ে হৃদাকে ডাকতে থাকে, হৃদা ওঠো, নার্স এসেছেন। হৃদা একটু নড়েচড়ে বসে। শাওয়ারের আরো কয়েকবার ডাকের পর সে হুড়মুড়িয়ে উঠে বসে। নিজের গালের নিচে শাওয়ারের হাত দেখে আরো অবাক হয়। ব্যথা পেয়েছেন? আপনার হাত এখানে আসলো কিভাবে? তুমি টেনে নিয়েছো। নার্স এসেছেন, ওঠো। হৃদা তাকিয়ে দেখে নার্স ওষুধের কাগজপত্র চেক করছিলেন। মুখে তার মুচকি হাসি লেগেই আছে। হৃদা শাওয়ারের দিকে তাকিয়ে দেখে শাওয়ার একটু বিব্রত বোধ করছে। হৃদাও একটু লজ্জা পায়। রোগী সামলাতে সে নিজেই উল্টো ঘুমাচ্ছিল। নার্স ড্রেসিং করার জন্য ওষুধপত্র গোছাচ্ছিল। তখন শাওয়ার হৃদাকে নিচু কণ্ঠে বলে, ওয়াশরুমে যাব, সাহায্য করো। হৃদা টেনশনে পড়ে যায়। এই বিশাল দেহি পুরুষটাকে সে কিভাবে নিয়ে যাবে? দাঁড়ান, রিদান ভাইয়াকে ডেকে আনি। লাগবে না, তুমি ধরো। আমি পারবো না। পরে কোমর ভেঙে নিজেই রোগী হয়ে পড়ে থাকবো। কথা কম বলবেন, চুপচাপ বসুন। আমি ভাইয়াকে ডেকে আনছি। রিদা কেবিন থেকে বেরিয়ে যায় রিদানকে ডেকে আনতে। ভেতরে থাকা নার্সটি তখন হেসে বলে, আপনার ওয়াইফ বড্ড সুইট স্যার। ধন্যবাদ। ওয়াইফকে ভয় পান নাকি? দেখতে ছোট হলেও তেজ তো ভালোই। আপনার মতো একজন মেজরকেও চুপ করিয়ে দিল। শাওয়ার অল্প হেসে বলে, মেজরের ওয়াইফ সে মেজরের থেকেও বেশি পাওয়ারফুল। রিদান বাহিরে করিডোরেই ছিল। রাতে তেমন ঘুম হয়নি। ভেতরে রিদা একা কিভাবে সামলাবে এসবই টেনশন করছিল। এক প্রকার জেগেই ছিল, কোনো দরকার পড়ে যদি সেই ভেবে। সকালে উঠে সম্পূর্ণ হাসপাতাল একবার ঘুরে এসেছে। একটু হাঁটাহাঁটিও হলো, সম্পূর্ণ হাসপাতাল ঘোরাও হলো। রিদা তাকে ডাকতে আসলে দেখে রিদান বাহির থেকে আসলো মাত্র। বাহিরে কেন তুই? কোনো দরকার? আসো তো। উনি ওয়াশরুমে যাবে, আমাকে বলে একাই ধরে নিতে। আমি কি অত শক্তিশালী নাকি? দেখা যাবে কোমর ভেঙে পড়ে আছি। রিদান হেসে তার নাকটা টেনে দেয়। তারপর কেবিনে গিয়ে দেখে শাওয়ার উঠে বসার চেষ্টা করছে আর নার্সটি সাহায্য করছে। রিদা তা দেখে এক প্রকার তেড়ে যায় সেদিকে। নার্সটি যেদিকে ছিল সেদিকে গিয়ে দাঁড়ায়। রিদানকে বলে অপর পাশে ধরে একটু বসিয়ে দিতে। রিদার এমন কাণ্ড দেখে শাওয়ারের বড্ড হাসি পায়। এমন পরিস্থিতিতেও বউ তার জেলাস ফিল করছে, বিষয়টা রিদানেরও চোখে পড়ে। সে তো মুচকি হেসেও ফেলে। রিদা আর রিদান মিলে কষ্ট করে শাওয়ারকে ওয়াশরুমে নিয়ে যায়। নার্স জানায় এভাবে রোগীর ওয়াশরুমে যাওয়াটা ঠিক হবে না, প্রয়োজনে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে। শাওয়ার আবার সেটা মানতে রাজি নয়। সে কষ্ট করে হলেও ওয়াশরুমে যাবে, নয়তো ঘরে পড়া রোগীর মতো বসে থাকবে না। অবশেষে রিদা ধমক দিতে বাধ্য হয়, এই আপনি রোগী না? কথা কম বলবেন। ডাক্তার যা বলবে সেটাই শেষ কথা। আমাকে কি পেয়েছেন? হ্যাঁ, নিজের দিকে তাকিয়ে দেখছেন একবারও? এই বিশাল শরীর ভার আমি
প্রতিনিয়ত কিভাবে সহ্য করব? উত্তরটা পরে দিব, একটু অপেক্ষা করো। নিচু স্বরে কথাটা বলতেই রিদা চুপ হয়ে যায়। রিদান ততক্ষণে নাচের সাথে কথা বলার ভাব ধরেছে, যাতে তাদের কাপলদের এসব প্রাইভেট কথা না শুনতে হয়। রিদা একটু লজ্জিত হয়ে পড়ে, নাচটি শাওয়ারের আঘাতের জায়গাগুলো ড্রেসিং করে দেয়, পাশাপাশি রিদাকে শিখিয়েও দেয় কিভাবে কি করতে হবে। আঘাতগুলো পর্যবেক্ষণ করে রিদা শিউরে ওঠে। এতটা আঘাত নিয়ে লোকটা এখনো বসে আছে কিভাবে? এই জায়গায় রিদা থাকলে কান্না করে ভাসিয়ে দিত। সেবার সামান্য আঘাতেই যা অবস্থা করলো, সেখানে শাওয়ারের আঘাত তো আরো বিশাল। ড্রেসিং শেষে শাওয়ারের খাবার আনা হয়। রিদান গিয়েছে তার আর রিদার জন্য সকালে নাস্তা কিনে আনতে। শাওয়ারের খাবার দেওয়া হলে সে হাত গুটিয়ে বসে থাকে। খাবার খান, খাইয়ে দাও। আঘাত আপনার পায়ে, কোমরে, হাতে তো আর নাই, নিজে খেয়ে নেন। হাতে পেলে বোধহয় খুশি হতে। রিদার আগে নাক ফুলিয়ে বলে, আমি কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছি, এখন কিন্তু কামড়ে দিব আপনাকে। শাওয়ার হেসে উঠে, পূর্বের কথা স্মরণ করে বলে, একটু আগে জানো সবার সামনে কি বলেছিলে? আমার এই বিশাল দেহের ভার সহ্য করতে পারবে না। সেদিন কিভাবে পেরেছিলে তবে? বুড়ো নাচিয়ে শাওয়ারের কথা বলার ভঙ্গি দেখে রিদা লজ্জা পায়। লোকটা যেন নিজের অসুস্থতার সুযোগ নিচ্ছে, তাই তো বারবার তার কথার মাধ্যমে লজ্জা দিচ্ছে তাকে। সকাল সকাল কলিং বেলের আওয়াজ পেয়ে ইরিন বিরক্ত হয়। মা কি বাসায় নেই নাকি? বিরক্ত হয়ে ইরিন উঠে গিয়ে দরজা খুলে তাকিয়ে দেখে রিদান এসেছে। তার চোখ দুটো কেমন লাল হয়ে আসে। নেশা পানি করে আসলো নাকি? আপনি কি ইয়ে করেন স্যার? আবার কি? আরে নেশা আর কি? আস্তাগফিরুল্লাহ, মাথা খারাপ নাকি তোমার? সরো সামনে থেকে। ইরিন পিছিয়ে যায়। রিদেন রুমে প্রবেশ করে কাউকে না দেখে বলে, বাকিরা কোথায়? জানি না আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তাহলে ভেতর থেকে দরজা আটকে থেকে আমি বোধহয় ঘুমের ঘোরে আটকে রেখে আবার গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। রিদান যেন বিশ্বাস করলো না। সে ভেতরে গিয়ে সম্পূর্ণ ঘর চেক করে, তারপর নিশ্চিত হয়ে নেয়। কিন্তু এভাবে একা একটা মেয়ের সাথে খালি ঘরে থাকা ঠিক হবে না। আগে জানতে পারলে আরো পরে আসতো। রিদান উল্টো ঘুরে চলে যেতে নিলে ইরিন বলে উঠে, কোথায় যাচ্ছেন আবার? বাহিরে যাচ্ছি, আন্টি আসলে ফোন করো, পরে আসবো। আমি একা ভয় পাই। এতক্ষণ তো একাই ছিলে, তখন ভয় পাওনি? তখন তো ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি, ভয় লাগবে। সম্পূর্ণ খালি ঘর, কেমন গা ছমছম করে, আর সাথে একটা পুরুষ মানুষ থাকলে ভয় পাবে না? ইরিন কিছু না বুঝে বলে ফেলে, এতে ভয়ের কি আছে? বরং সাথে কেউ থাকলে ভূত আসবে না, আমার ভয়ও করবে না। রিদান হঠাৎই দরজার কাছে গিয়ে দরজা আটকে দেয়, তারপর সোজা ইরিনের দিকে এগিয়ে আসে। ইরিন চমকে উঠে। সে এতটাও বাচ্চা নয় যে কিছুই বুঝে না। রিদান এসে তাকে সোজা দেয়ালের সাথে আটকে নেয়, মাথার দুপাশে হাত রেখে আটকে কেমন গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি অবুঝ নাকি অবুঝের মতো ভান করো ইরিন? কি করেছি আমি? এখন আমি না এসে সেই রুবেল আসলো কি সেম কথাই বলতে? কেন বলবো? এটা তো আপনি বলেই বললাম। ভয় করছে না তোমার? এই যে আমি এতটা নিকটে, কিছু করে বসি যদি? রিদানের এমন কথা শোনা মাত্র ইরিনের গায়ে কেমন শিহরণ বয়ে যায়, মৃত্যু কেঁপেও উঠে সে। রিদান সেই সবই টের পায়, তবে ইরিনকে ভরকে দিতে ধীরে ধীরে মুখটা এগিয়ে আনে। ইরিন চোখ খিচে বন্ধ করে ফেলে। সে অনুভব করতে পারছে রিদান তার অনেক কাছে চলে এসেছে। কিছু কি সত্যি করে ফেলবে? আটকাতে হবে তো তবে,
কানের কাছে রিদানের গরম নিঃশ্বাস অনুভূতি হচ্ছে। তখনই রিদানের কণ্ঠ ভেদ করে বেরিয়ে আসে অতি পরিচিত কিছু কথা। মাথা মোটা বলদ মেয়ে কোথাকার। ইরিন চোখে মেলে তাকায়। রিদান তার মাথায় একটা গাঁটটা মেরে বলে, অসভ্য বেয়াদব মেয়ে তুমি। বিয়ের প্রস্তাব দিলাম তখন সিদ্ধান্ত জানালে না, এখন খালি ঘরে ডাকছো কেন? লজ্জা করে না তোমার? এই মেয়ে, কি ভেবেছ তুমি? তোমার মতামতে তোয়াক্কা করি আমি? বিয়ে তো আমি তোমাকেই করছি, শুধু তোমার ভাইয়ের সুস্থ হওয়ার অপেক্ষা। দরজাটা আটকে নাও। কথাটা শেষ করেই রিদান দরজা খুলে বেরিয়ে যায়। ইরিন বড় করে নিঃশ্বাস ফেলে। এতক্ষণ যেন দম আটকে বসেছিল। রিদান যেতেই সে তাড়াতাড়ি দরজা আটকে নেয়। রুমে গিয়ে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ে। ইস, এত লজ্জা লাগছে কেন? এমন লজ্জা পেলে তো ছাড়কে আর ঘুরানো যাবে না। তার তো ইচ্ছা আরও কিছুদিন এমনি ঘুরিয়ে তারপর বিয়েতে সম্মতি জানাবে। এর আগেই এত লজ্জা পেলে তো প্ল্যান ভণ্ডুল হয়ে যাবে। মাকে ফোন করে জানতে পারে তিনি ইমনকে নিয়ে বাজারে গিয়েছেন। তা শুনে ইরিন একটু রাগ করে। তিনি বলেন, এই রিদান আসবে বাসায়, ওকে খাবার দিয়ে পাশের রুমে থাকতে দিস। সারা রাত ঘুমায়নি ছেলেটা, ঘুমাবে একটু। এখন আসছে বলতে উনি এসে উল্টো ঘুরে চলেও গিয়েছে। তোমরা তাড়াতাড়ি আসো, আমি একা বলে বাসায় আসবে না বলে গিয়েছে। স্যার, সাম্য আর তার বোনের খবর পাচ্ছি না। গত রাতে আমি বলেছিলাম আমাদের গেস্ট হাউসে থাকতে, তারপর আর খবর পেলাম না। কি বলছো তুমি? রুবেল, তোমায় আমি দায়িত্ব দিয়েছিলাম তো, যা যা দিতে বলেছিলাম দিয়েছো তো? দুঃখিত ছাড়। তার আগেই তারা চলে গিয়েছে। শাওয়ার বিরক্তিতে চোখ বন্ধ করে নেয়। সাম্য ছেলেটা এত অবুঝ পানা করলো কেন? কোথায় গেল ছেলেটা? ছোট্ট বোনকে নিয়ে এখন থাকবে কোথায়? শাওয়ার চিন্তায় পড়ে যায়। তখনই ক্যান্টনমেন্ট থেকে কল আসে। জানানো হয় আফতাব হোসেনকে গ্রেপ্তার করতে তারা সক্ষম হয়েছে। সে রাতারাতি দেশ ছাড়ার পরিকল্পনা করছিল, তবে যথাসময়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। শাওয়ার যেহেতু এই অপারেশনের অন্যতম মেজর ছিল, তাই তাকেও সকল তথ্য জানানো হয়। এখন আফতাবকে জেরা করলে সকল তথ্য বেরিয়ে আসবে। যারা এসব কুকর্মে লিপ্ত থাকে তারা একে অপরের সাথে কানেক্টেড থাকে। তাই আশা রাখা যায় আলতাফের থেকে বাকি ক্রিমিনালদেরও পরিচয় পাওয়া যাবে। এসব নিয়ে কথা বলার পর্যায়ে রিদা চুপচাপ বসেছিল। রুবেল আসার সময় কিছু ফুড এনেছে শাওয়ারের জন্য। রিদা সেসবই কেটে রুবেলকেও খেতে বলে, তবে স্যারের সামনে রুবেল প্রফেশনালিজম বজায় রাখতে খায় না। তা তথ্য দেওয়া শেষ হলে সে চলে যায়। এখন তাকে ক্যান্টনমেন্টে যেতে হবে। আফতাবকে জিজ্ঞাসাবাদের সময়টাতে সেও সেখানে উপস্থিত থাকবে। রুবেল চলে যেতে রিদা বলে, ভালো হয়েছে সাম্য লোকটা চলে গিয়েছে। এখন অন্তত আমার বোনটা ভালো থাকবে। শাওয়ার একটু রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, মাথা ঠিক আছে তোমার? প্রেমটা কি সাম্য একাই করেছিল নাকি তোমার বোনও সাথ দিয়েছিল তাতে? এখন সাম্যকে একা কেন দোষ দিচ্ছ বারবার? রিদা চমকে উঠে বলে, আপনি সেই ছেলেটার জন্য আমার উপর রাগারাগি করছেন? মেজর সাহেব, সাম্য ছেলেটা খারাপ ছিল। ও আমার বোনকে কিছু করেছে কি? করেনি তো। আগে কেন দোষারোপ করছো? তাহলে কি সাম্য কিছু করার অপেক্ষা করতাম? আমার বোনের ক্ষতি হওয়ার অপেক্ষা করতাম? আপনি পাগল হয়ে গেছেন। সাম্যকে তার জন্য আমার সাথেও খারাপ ব্যবহার করছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে?